দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। আদর্শ ভিন্ন হলেও নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকতে বললেন তারেক রহমান। জন্মদিনে জিয়াউর রহমানের সমাধিসৌধে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে, রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিএসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু কাল। শেখ হাসিনা কন্যা পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি। চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। আদালত চত্বরে স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান। এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? সিলেটের সীমান্তে হত্যা বাড়ছে, হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছে চাপাইয়ের চৌকা। সহ্য করার সময় শেষ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। 3 জিম্মির তালিকা দিল হামাস। বিরোধিতায় ইসরায়েলের 3 মন্ত্রীর পদত্যাগ। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের 6 উইকেটে হারালো বরিশাল। টস জিতে রাজশাহীর মুখোমুখি খুলনা। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। যে যত বড় নেতাই হন না কেন, দিন শেষে জনসমর্থনই সবচেয়ে বড় ফ্যাক্টর। তাই সবকিছু ভুলে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মতের পার্থক্য থাকলেও নির্দিষ্ট সময়ে ভোট অনুষ্ঠানের বিষয়ে সব দলকে একমত থাকতে হবে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা। সেখানে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে কথা বলেন দলের সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে, চলতে হবে যেভাবে জনগণ চায়। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। যে কোনো ধরনের বিভ্রান্তিকর কাজ করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান। দলকে ক্ষতিগ্রস্ত করে এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। জানান, চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে বেশি খুশি হবেন যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে বিএনপি। দেশনেত্রী সবচাইতে খুশি হবেন, দোয়া তো আছেই, কিন্তু উনি যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি, আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সারা দেশে বিএনপির শক্তিশালী সংগঠন আর লাখ লাখ কর্মী সমর্থন থাকলেও খুব সহজ হবে না আগামী নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মুনাজাত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব, জানান শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই পথ চলছে বিএনপি। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কথা বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন ও আগামী নির্বাচন প্রসঙ্গে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। বাংলাদেশের রাজনীতিতে এক মহানায়কের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছিলেন তিনি বারবার, এবং তার যে ইতিবাচক রাজনীতি, সেই রাজনীতিকে এখনও ধারণ করছেন এদেশের মানুষ। বিএনপি নেতাকর্মীরা বলছেন, জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে রাজনীতিতে অমর জিয়াউর রহমান। জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্রনীতি দেশের গণ্ডি পেরিয়ে সমাদৃত হয় আন্তর্জাতিক মহলেও। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরছেন সাইফুল ইসলাম। 1971 সালে দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। 75 পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। 1978 সালের 1 সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন। এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে 1978 সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা, নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। কমিশনের সবাই সংবিধান অনুযায়ী কাজ করতে চান, নিশ্চিত করতে চান সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট। এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি সরঞ্জাম সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাল থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। গত কয়েক বছর ধরে রাজনৈতিক দলের নির্দেশ মানতে গিয়ে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যে কারণে একদিকে ইসি বিতর্কিত হয়েছে, ভোটে আগ্রহ হারিয়েছে সাধারণ মানুষ। বদলে যাওয়া বাস্তবতায় সিইসি বলছেন কোন পক্ষের রাজনীতিতে ঢুকতে চান না তারা, সুষ্ঠু ভোট করাই একমাত্র লক্ষ্য। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি সরঞ্জাম সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করছে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির প্রতিনিধিরা জানান, নির্বাচনে সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দল সহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা করছেন তারাও। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কিভাবে সহায়তা দেওয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে ইউএনডিপি। পরে সিইসি এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার আমরা একটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী এখন দেশের মোট ভোটার 12,36,83,512 জন। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ জীবন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির তথ্য চেয়ে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। এদিকে দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত দেখে আসব প্রতিবেদনে। দুদকের মামলায় আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে অনিয়ম খুঁজছে দুর্নীতি দমন কমিশন। আমরা যারা ভুগেছি তাদের চিন্তা। এবার তারই সূত্র ধরে পুতুলের আন্তর্জাতিক ওই সংস্থায় চাকরির বিষয়ে বিস্তারিত জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান দল। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য স্বীকার করে সংস্থাটির মহাপরিচালক। আমরা কিন্তু বলেছি যে অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু কেঁদেছিলেন, হাত তুলে কেঁদেছিলেন, আমরা সকলেই কাঁদছিলাম। এদিকে শেখ হাসিনা সরকারের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। নিজ নামে 3 কোটি, স্ত্রীর নামে 4 কোটি এবং উভয়ের ব্যাংক হিসাবে 23 কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আর দুর্নীতির মাধ্যমে 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এদিন আরও একটি মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। কবির বিন আনোয়ার সরকারি কর্মচারী হিসাবে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। মোহাম্মদ আব্দুস শহীদ
সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। চেক প্রতারণার মামলায় ফাঁসলেন সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুনানিতে হাজির না হওয়ায় পরোয়ানা জারি হয়েছে সাকিবের প্রতিষ্ঠানের আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে ঋণের বিপরীতে 4 কোটি 15 লাখ টাকা 2টি চেক দেয়া হলেও টাকা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেটের যেন চলছে শনির দশা। একের পর এক খারাপ খবরে উঠে আসছেন সংবাদের শিরোনামে। এবার আইএফআইসি ব্যাংকের চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার নামে। গত 15 ডিসেম্বর ব্যাংকের পক্ষ থেকে সাকিব সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান, এগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসেন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। 18 ডিসেম্বর আদালত আসামিদের হাজির হওয়ার সমন জারি করেন। দেশের বাইরে থাকায় মিস্টার অলরাউন্ডার হাজির হতে পারেননি আদালতে। আদালতে আজকে আসার কথা ছিল, আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। কোম্পানিটি 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেয়। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকে চলতি বছরের 4 ডিসেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। তার মধ্যে একজন লোক, ক্রিকেটার, দেশ বিদেশ যাকে চিনে, যার মাধ্যমে দেশে এবং বিদেশে দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা, তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, সেটা দুঃখজনক। এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করতে পারায় 1 বছরের জন্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে সাকিবের বিরুদ্ধে। এ সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। পরে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। শুভদেবনাথ, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন 2 শতাধিক আসামি। 15 বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, হত্যা মামলায় খালাস পাওয়ার পর যাদের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়নি তারা জামিন পেয়েছেন। আদালতের আদেশ পাওয়ার পর তাদের স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পর নানা কারণে কয়েকবার পিছিয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার খালাসপ্রাপ্ত ও সাজা ভোগ করা আসামিদের জামিন এবং বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ শুনানি। বিশেষ আদালতের স্থান বদল জটিলতায় কেটেছে অনেক সময়। রবিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এই অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষের কাছে ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিনের শুনানি। এই সময় হত্যা মামলায় খালাস পাওয়া বেশিরভাগ আসামিদের জামিন দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে,
বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। 200-রও অধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। জামিনের জন্য হকদার ছিল প্রায় 500-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন শুনানির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। অনেকদিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আমরা চাই যারা জড়িত ছিল সে যাই হোক না কেন তার বিচার হোক। আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সিলেট সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। গেল বছর সিলেটের বিভিন্ন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 বাংলাদেশি। যদিও সংশ্লিষ্টদের দাবি ভারতের বিএসএফ এর গুলিতে নয়, খাসিয়াদের সাথে দ্বন্দ্বের কারণেই হয়েছে এসব হত্যাকাণ্ড। আর সচেতন মহল বলছে সীমান্তে কোনো ধরনের হত্যাই কাম্য নয়, এতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হবে। সিলেট বিভাগের 3 দিকে ভারত সীমান্ত, সে হিসেবে সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে ভারতীয়দের সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই প্রায়ই সীমান্তরক্ষী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে যাওয়া আসা করেন দুদেশের মানুষ। শুধু তাই নয়, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যাদের সহযোগী হিসেবে কাজ করছে কিছু বাংলাদেশি চোরাকারবারি। দুই পারের এই চোরাচালান চক্রের লোভের শিকার হচ্ছেন সীমান্তবর্তী হতদরিদ্র মানুষ। এটা তো মানবতা বিরোধী অপরাধ। এই যেভাবে করে এরা হয়তো পায়ে গুলি করতে পারতো, পায়ে গুলি করে আটকে রেখে আইনের আশ্রয় নিয়ে যেতে পারতো, তাদের দেশেই বিচার হোক না। যদি ন্যায় বিচার হয়, স্বচ্ছ বিচার হয়, আমরা সেটা মানব। দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এরা বিভিন্ন সময় ক্ষমতার ছিল এবং ক্ষমতায় অপশক্তিও ছিল, কিন্তু কেউ এগুলা সামাল দিতে পারেন নাই। গেল 2024 সালে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 বাংলাদেশি। আর নতুন বছরের প্রথম মাসেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে হত্যার শিকার হন বাংলাদেশি এক যুবক। কোন ধরনের মরণঘাতী অস্ত্র যাতে ব্যবহার না হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর পক্ষ থেকে এবং খাসিয়ারা কিন্তু এই মরণঘাতী গুলি তারা ব্যবহার করছে, অস্ত্র তারা ব্যবহার করছে। সুতরাং আমরা যে কমিটমেন্ট আমরা দিয়ে আমরা বসছি, এই সিদ্ধান্তটা তারা কিন্তু মানছে না। আগেও তো যেত বা একটা ঐতিহাসিক ভাবে দেওয়া আসা হচ্ছে, আমাদের হঠাৎ করে বাড়ছে কেন, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যদি আমাদের এরকম হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকে তাহলে তো কারোর জন্য ভালো না। তো আমাদের ডিপ্লোম্যাটিক ভাবে যেভাবে আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বিজিবির মতে সিলেট সীমান্তে হতাহতের ঘটনার পেছনে রয়েছে অনুপ্রবেশ ও ভারতীয় নাগরিকদের সঙ্গে অবৈধ লেনদেন। যারা চোরাকারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। সীমান্তে এসব ঘটনার সঙ্গে জড়িত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ড বন্ধে বিএসএফকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এখন অনেকটাই শান্ত। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। স্থানীয় কৃষকরা বলছেন, শনিবারের সংঘর্ষ ও হামলায় তাদের আনুমানিক ক্ষয়ক্ষতি 20 লাখ টাকার বেশি। সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন জুবার সানি। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের 177 নম্বর পিলার। কিছুটা দূরে পাহারায় 2 জন বিএসএফ সদস্য।
সতর্ক বিজিবি সদস্যরাও। পরিস্থিতি দেখে খুব স্বাভাবিক মনে হয়, তবে পিলারের বাংলাদেশ অংশের আম বাগানের দিকে তাকালে অবাক হবেন যে কেউ। বেশিরভাগ গাছই কাটা, ফসলের উপর যেন কিছুক্ষণ আগে ঝড় বয়ে গেছে। শনিবার ভারতের বেসামরিক নাগরিকরা বাংলাদেশ অংশের আম বাগান ও ফসলি জমিতে হামলা চালায়। প্রতিরোধে এগিয়ে আসেন বাংলাদেশিরাও। কাটা তার বেড়া দেয়া এই গন্ডগোল কখনো এই যে আপনার জনগণ ঘাস করা করেনি এই গন্ডগোল। ভারতের অন্যায়কে কোনদিন বরদাস্ত করেনি। আজকে তো আবার মানুষ একটা ভাবছে যে এই তো হয়তো এই এর মনোভাব তো আলাদা ভারতের কাজে আমরা তার কোনো কথা জবাব দিতে আমরা পিছপা নই। সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কৃষকরা। এই যেমন বৃদ্ধ আলতাফ হোসেন, সীমান্তের ঠিক পাশেই তার ক্ষেত, ক্ষয়ক্ষতি 50,000 টাকার মতো। 3 রশি করে ফাঁড় করে মনে করো ফসল বর্ডার পর্যন্ত 1 মাইল জায়গার ফসল পানি সবকে শেষ করে ফেলে দিয়েছে। আলতাফ হোসেনের মতো অনেক কৃষকই হয়েছেন ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ 20 লাখ টাকার বেশি। ভারতের তো কোনো ক্ষতি হয় নাই, আমাদের বাংলাদেশের মোটামুটি 50 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে। বিএসএফ বললো যে আপনারা আপনার জনগণ সরিয়ে নেন, আমরা আমাদেরকে সরিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে তারা ব্যাপক ক্ষতি করলো। বিজিবি বলছে সীমান্ত এখন শান্ত, চলছে সতর্ক নজরদারি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, সেই জন্য বিজিবির পাশাপাশি আমাদের এলাকার জনগণ এবং এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব। সংঘর্ষ এড়াতে গ্রামবাসীরা যেন সীমান্তের কাছাকাছি না যায় সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। গতকালকে সীমান্ত সংঘাতের পর আজও উত্তেজনা ছড়াচ্ছে এই সীমান্ত। বিজিবির সতর্ক প্রহরা এবং সীমান্তের এই জমিতে কৃষকদের কাজ করতে না পারায় উদ্বেগ বাড়ছে আরো। কৃষকরা বলছেন তারা যেন দ্রুত তাদের জমিতে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা হোক। জুবাইর সানি, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে শিগগিরই তার সমাধান হবে। এখন সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। সংবাদের এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে আবার স্বাগত নিউজ 24। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com-এ। বসুন্ধরা টিস্যু 20 বছরেরও বেশি সময় ধরে 1 টাকা করে দিয়ে আসছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উন্নয়নে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক
রূপসাপাড়ের দলটির সংগ্রহ 3 উইকেটে 153 রান। সাগরিকায় খুলনার 2 ওপেনার নাইম শেখ ও ক্যাপ্টেন মেহেদি মিরাজ মিলে উড়ন্ত সূচনা পায়। দলীয় 42 রানে বিদায় নেন নাইম, তার ব্যাট থেকে আসে 27 রান। দলের রান যখন 54 তখন সাজঘরে ফেরেন মিরাজ, খেললেন 13 বলে ঝোড়ো 26 রানের ইনিংস। স্কোরবোর্ডে 60 রান উঠতেই রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরলেন অ্যালেক্স রোজ। এদিকে 6 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে অবস্থান খুলনার। 1 ম্যাচ বেশি খেলে 3 জয়ে 4র্থ স্থানে রয়েছে রাজশাহী। Alam to continue and Afif also to continue. নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।